আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত জানাই। আজ ভারত বাংলাদেশ ম্যাচ এবং ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ মানে বাড়তি উত্তেজনা, বাড়তি টেনশন এবং বাড়তি হিসাব নিকাশ। ঠিক এই মুহূর্তে, ম্যাচের আগ মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ চৌধুরী, আপনারা আছেন এক্সপার্টস কর্নারে। আমাদের আজকের অতিথি জাভেদ ওমর বেলিম। জাভেদ, যেভাবে বলছিলাম যে বাংলাদেশ ভারত ম্যাচ মানে বাড়তি টেনশন, বাড়তি হিসাব নিকাশ। তারপরেও বলি যে খুব টাফ একটা গ্রুপে বাংলাদেশ, ভারত পাকিস্তানের মাঝখানে ইনফর্ম নিউজিল্যান্ড রয়েছে। আজকে বাংলাদেশের স্টার্টটা কি হওয়া উচিত বা কিভাবে আশা করছেন? না, অনেক ইম্পর্ট্যান্ট যে কোনো স্টার্ট, যেহেতু আপনি জানেন এই ওয়েভটা তৈরি হয়, আরও বেশি তৈরি হয়েছে। এটা নিউজিল্যান্ড থাকতো এত বড় ওয়েভ তৈরি হতো না, যেহেতু যেখানে ভারত আপনি জানেন গণমাধ্যম বলেন, পাবলিকের ইন্টারেস্ট বলেন, আমাদের বাংলাদেশ তো অলওয়েজ ক্রিকেট 1 নম্বর গেম, ওই জন্য ওয়েভটা তৈরি হয়েছে। বাট আমার বিশ্বাস প্লেয়াররা এটাকে একটা ম্যাচ হিসাবে নেওয়া উচিত। তারপরেও হিউম্যান বিং তো এন্ড অফ দ্য ডে একটা প্রেশার কাজ করে। আপনি তখনই ভালো খেলবেন বা তখনই ভালো দল হবেন, আপনার প্রেশারের মধ্যে আপনাকে এক্সিট করতে হবে। টুর্নামেন্টের হোস্ট পাকিস্তান, বাংলাদেশ আজকে স্টার্ট করছে দুবাই থেকে, জার্নি করতে হবে। সব কিছু মিলিয়ে এটা কি বাড়তি একটা প্রেশার বাংলাদেশের জন্য? না, প্রফেশনাল লেভেলে আপনাকে মেনে নিতে হবে, আপনার কন্ট্রোলে না। যেটা আমরা অলওয়েজ ক্রিকেট একটা ভাষা বলি, যেটা আমার কন্ট্রোলে ওটা নিয়ে চিন্তা করতে হবে। কারণ যেহেতু এখন আপনি জানেন সাম্প্রতিক গত 10-12 বছর যাবতে প্রচুর ট্রাভেলিং বেড়ে গিয়েছে, এখানে এত খেলা, এটা তারা ইউজ টু হওয়া উচিত বা ইউজ টু হয়ে গিয়েছে। টিম নিশ্চয়ই আপনি দেখেছেন, অনেক অপিনিয়ন দিয়েছেন টিম নিয়ে। আজকে বেস্ট 11 নিয়ে কি চিন্তা করছেন বা বেস্ট 11 কি দেখেন, ডিফিকাল্ট এখান থেকে বসে বলা ভেরি ডিফিকাল্ট। তারপর যেহেতু দুবাইয়ের একটু ট্রিকি উইকেট থাকে, স্লো উইকেট থাকে, কন্ডিশনটা তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ 3টা ফাস্ট বলার 2টা স্পিনার নিয়ে যাবে, প্রপার 5টা বোলার নিয়ে যাওয়া উচিত। আবার আমরা অনেক জায়গায় আমরা গণমাধ্যমে দেখছি যে 4টা ফাস্ট বোলার যেতে হবে, ওই জন্য বলছি এখানে বলাটা খুব ডিফিকাল্ট। বা এমন হতে পারে 2টা ফাস্ট বোলার 3টা স্পিনাররা খেলতে পারে, এটাও হতে পারে। বাট এখানে বলা টাফ। তারপর আমি মনে করি যে 3টা ফাস্ট বলার 2টা স্পিনার নিয়ে যাওয়া উচিত, যদি একান্তই বেশি স্লো উইকেট না হয়। যদি আপনি ওই উইকেটের কন্ডিশন দেখেন বা ইতিহাস দেখেন লাস্ট 2-3 বছরে, আবার ইন্ডিয়া দলের ঘটনা দেখেন, কারণ তারা তো সব ম্যাচ ওখানে খেলবে, তারা সবাই প্রফেশনাল, তারা তো চ্যাম্পিয়নের দাবিদার নিয়ে আসছে। তারা কিন্তু পুরো স্পিন বেস করে 5টা স্পিনার নিয়েছে। ওই জন্য মনে হচ্ছে স্লো এবং স্পিন উইকেট হবে। তো ওই জায়গায় বাংলাদেশ ক্রিকেট দল কীভাবে চিন্তা করছে পার্টিকুলার ডেতে। আমরা 2023 ওয়ার্ল্ড কাপে দেখেছি, এরপরে এশিয়া কাপে দেখেছি, প্রায় একই ধরনের ফিক্সচারিং এবং একই ধরনের ফরম্যাটে এগিয়ে যাচ্ছে। এই ভারত পাকিস্তান একই গ্রুপে থাকে, সেখানে বাংলাদেশ থাকে, এখান থেকে ফাইট করে বেরিয়ে আসা, এটা প্রায় নিয়মে পরিণত হয়েছে। দেখেন, এটা লটারি হয় ইজ ফাইন। যদি কোনো দেশ, যেটা আমরা গণমাধ্যমে দেখি, যদি কোনো দেশ অ্যাডভান্টেজ নেয় মানে আইসিসির উপরে গিয়ে, তাহলে এটা দুঃখজনক, এটা হওয়া উচিত না। কেন আমি জানি, হয়তো সরাসরি ভারতকে বলছি, ওদের অনেক বড় মার্কেট, আমরা হয়তো অনেক কিছু চাইলেও আইসিসি করতে পারে না, যেটা হওয়া উচিত না। যেটা আমি সেখানে আলটিমেটলি তাহলে হবে কি, ক্রিকেটের এন্ড অফ দ্য ডে কিন্তু অনেক লম্বা সময় ভ্যালুটা কমে যাবে। আজকে যদি হয়তো অনেক এটা পলিটিক্যাল ইস্যু আছে, যে ইন্ডিয়া পাকিস্তানে যাচ্ছে না, বাট এটা অ্যাডভান্টেজ কিন্তু ইন্ডিয়াই পাচ্ছে। এটা কি ফিক্সচারিংয়ের আগেই একটা ধারণা করে নেওয়া হয় যে ভারত পাকিস্তানের সেমিফাইনাল দেখা বা ফাইনাল দেখা, এরকম একটা প্রক্রিয়া নিয়ে যাওয়া এই ফিক্সচারটাকে? সেটাই বলতে হবে, যদি ইন্টারন্যাশনালি করা হয় তাহলে খুবই দুঃখজনক। বাট যদি লটারির মাধ্যমে পড়ে, এই জন্য আমি বলি যে কোনো জবাব দিয়ে থাকা উচিত, ওপেন হওয়া উচিত, যেটা আমরা ফুটবলে দেখি লটারি হয়। তো এটা আমরা জানি না, এটা আপনি আরও ভালো করে বলতে পারবেন যে লটারিটা কীভাবে হয়। তো যদি এটা ইন্টারন্যাশনালি হয় খুবই দুঃখজনক, আর যদি ফেয়ারভাবে হয় আমি মনে করি ইটস ফেয়ার এনাফ। আপনার কি মনে হয় যে ওই গ্রুপে বাংলাদেশ থাকলে কিছুটা? না, দেখেন, আমি কখন এটা মনে করি না। বাংলাদেশ যেখানে অবস্থান করছে, বাংলাদেশ এখনো এমন দল হয় নাই যে ওয়ান ম্যান শো পরাজিত করে ফেলেছে যে কোনো দলকে। আমার কাছে মানে বাংলাদেশ জিম্বাবুয়ের যে এফোর্ট দিয়ে জিততে হবে, একটা ইন্ডিয়ার সাথে ওই এফোর্টটাই দিতে হবে, কারণ এখানে আবার ছাড়ের কোনো জায়গা নেই। হ্যাঁ, আমরা তো পুরো ওয়ান ম্যান শো না বা 2 ম্যান শো না, আমরা দল পুরো একত্রে খেলি, সবার কালেকটিভলি পারফরমেন্স করে, কিছু চিপিন থাকে, আমরা জয়লাভ করি। এটা যদি আপনি জিম্বাবুয়ের সাথে একটু স্লিপ করেন, আপনি হেরে যান। তো ওই জন্য আমি মনে করি এটা একটা বড় ব্যাপার না, সাইকোলজি ব্যাপার হতে পারে। বাট মাঠে আপনাকে যেমন জিম্বাবুয়ের সঙ্গে 100% খেলে জিততে হয়, সেম ইন্ডিয়া বলেন বা অস্ট্রেলিয়া বা ওদের সঙ্গে 100% দিয়ে জিততে হবে। এক্সপিরিয়েন্সের দিক থেকে ইন্ডিয়া অবশ্যই এগিয়ে আছে, তারপরেও বাংলাদেশের হচ্ছে গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন এমন 6 জন রয়েছেন স্কোয়াডে। এক্সপিরিয়েন্সের কি একটি লড়াই হবেই? না, অফকোর্স এক্সপিরিয়েন্স সবসময় আপনার কাজে লাগবেই, বাট তারপর আমি মনে করি বাংলাদেশ এই চ্যাম্পিয়নশিপটা খুব চ্যালেঞ্জিং হবে। একটা হচ্ছে
টু টাইপের উইকেটে খেলছে, আজকে একটা আবার পাকিস্তানে আরেকটা। নেক্সট 2 ম্যাচ হচ্ছে রাওয়ালপিন্ডি, এক্স্যাক্টলি লাহোরে। তো ওই একটা জায়গাতে আমার মনে হয় একটা ভালো একটা চ্যালেঞ্জ হবে, বিকজ গত 2 মাস কিন্তু আমরা টি20 খেলি না, আমরা লাস্ট ডিসেম্বরে খেলেছিলাম, তারপর আমাদের বিপিএল শেষ হলো। তো সব কিছু মিলিয়ে আর যেহেতু আমরা একটা জায়গায় খুব আশাবাদী যে আমরা 50 ওভার্সের ম্যাচে 70 ডেজ পর হচ্ছে ওয়ানডে, সে 2 মাস, তো ওটাই বলছি অলমোস্ট 2 মাসের বেশি। তো ওই একটা জায়গায় আমি মনে করি যে বাংলাদেশ 50 ওভার্সের ম্যাচে বরাবরই আমরা কমফোর্টেবল জোন, যদি ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য টি20 অ্যান্ড টেস্ট ম্যাচ। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ ওই একটা আশা আছে, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে, ফলোড বাই যেটা বললেন যে বোলিংয়ের জায়গাটা কিন্তু আমরা খুব চ্যালেঞ্জিং হবে, বাট বাংলাদেশ ভেরি মাচ এক্সপিরিয়েন্স বোলিংয়ে, তাসকিন বলেন, মুস্তাফিজ বলেন, নাসুম বলেন, ঠিক আছে, মিরাজ বলেন, লেগ স্পিনার তো আছেনই, বাট ওই একটা জায়গায় অনেকগুলো প্লাস পয়েন্ট আছে। আমার বিশ্বাস সবসময় প্লেয়ারদের এরকম চিন্তা করা উচিত, ওই দলের কী স্ট্রেংথ আছে এটা নিয়ে আমি ওয়ার্কআউট করবো, কিন্তু আমার কোথায় অবস্থান বা আমি কী নিয়ে কমফোর্টেবল বা আমার প্ল্যান কি, এটা নিয়ে যাওয়া উচিত, যেটা আপনার কন্ট্রোলে, ওটাই নিয়ে যাওয়া উচিত। এবং টুর্নামেন্ট ওপেনার ম্যাচটা দেখেছেন পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড, সেখানে পাকিস্তান মোটামুটি একতরফাভাবেই ম্যাচটা হেরেছে। নিউজিল্যান্ড সুপার ফর্মে রয়েছে, এই নিয়ে পরপর 3টা ম্যাচে তারা পাকিস্তান ট্রাই নেশনে জয়লাভ করলো। না অবশ্যই পাকিস্তানের স্পার্কেল একটা ম্যাচ খেলেছিল এগেন্স্ট সাউথ আফ্রিকা, 300 350 চেস করেছে। তো ওই জায়গায় কিন্তু পাকিস্তান মানে ভেরি আনএজুয়ালকে, ওদের যে ফাস্ট বলের যে নাম আছে তারা কনসিস্টেন্ট কিন্তু 1 বছর যাবত ভালো ফর্মে নেয় বা ভালো খেলছে না, যেটা তাদের বিগ প্রবলেম। তার মধ্যে আবার যারা তাদের চ্যাম্পিয়ন প্লেয়ার উনি স্ট্রাগলিং করে ব্যাটিং করছেন, যদি বলি বাবর আজম 90 বলে 64, ইউ আর চেজিং 300+। তো ওই একটা জায়গা সব কিছু মিলিয়ে পাকিস্তান স্টার্টিং 10 ওভারে 22 রান, ইউ আর চেজিং 300+, সব কিছু মিলিয়ে ওরা কিন্তু মানে খুব ভালো ক্রিকেট খেলে নেই। আর নিউজিল্যান্ড তো লাস্ট যদি 4-5টা ম্যাচ দেখেন খুবই হেলদি ক্রিকেট খেলছে, ভেরি মাচ কনসিস্টেন্ট। জি, এবং একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে হচ্ছে গ্রুপের শেষ ম্যাচটা 27 ফেব্রুয়ারি, এর আগের রেজাল্ট অর্থাৎ 2 ম্যাচের রেজাল্ট নিয়ে তৃতীয় ম্যাচটা খেলতে নামবে, চাপ কিন্তু প্রতিটা ম্যাচেই থাকছে। আমি এটা ওয়ারিড না, আজকে মানে প্লেয়াররা এইভাবে চিন্তা করে না, নাহলে আপনার বড় একটা বল যখন খেলার সময় অ্যাট এ টাইম 1 বল খেলে, আপনি যখন চিন্তা করবেন যে যে কোনো বলারই হোক 6টা বল খেলতে হবে, তখন ডিফিকাল্ট প্রেশার আসে। আমার মনে হয় বাংলাদেশ দল আজকের ম্যাচটা যদি জিতে যায় বা টপ ক্রিকেট খেলে, একটা বড় একটা পাওয়া হবে। কেন আপনি জানেন যে এবার প্রথম যে 50 ওভার্সের ম্যাচ খেলতে গিয়ে আমরা কিন্তু কম আশাবাদী, হ্যাঁ শান্ত আমাদেরকে আশা দেখিয়েছেন যে আমরা চ্যাম্পিয়নে যাচ্ছি, উইচ ইজ ভেরি গুড। যদি প্লেয়াররা দল শান্ত যদি মন থেকে বিশ্বাস করে, বিগ অ্যাচিভমেন্ট। আমরাও বিশ্বাস করি, বা সোশ্যাল মিডিয়া বলেন, গণমাধ্যম বলেন, বা কিছু অন্য দেশের ন্যাশনাল প্লেয়ার বলেন খুব নেগেটিভ কমেন্ট করেছে। তো এটা আলটিমেটলি যতই নেগেটিভ কমেন্ট করুক, আপনি যখন পারফর্ম করবেন ওটা আপনার উত্তর হবে। পার্সোনাল কিছু কমেন্ট কিন্তু আমরা দেখেছি যে এই ম্যাচটা বাংলাদেশ জিততে যাচ্ছে, আবার হরভজন সিং বলেছেন যে ভারত পাকিস্তান ম্যাচ একতরফা হবে, আবার কিছু প্রেডিকশন আমরা দেখছি এই টুর্নামেন্ট নিয়ে, এবং বাংলাদেশের প্লেয়াররা সেটিতে অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যে ভারতের ম্যাচটা আজকে জিতবে বাংলাদেশ। এটা কি শুধু বলার জন্যই বলা নাকি? না না, প্রফেশনাল লেভেলে বলার জন্য আপনি বললে আপনি কখনোই পারফর্ম করতে পারবেন না। আমি তো যেটা স্টার্টিংয়ে বললাম যে 50 ওভার্স ম্যাচে কিন্তু আমরা অলওয়েজ ভালো খেলে আসছি, হয়তো সাম্প্রতিক 7-8 মাস 1 বছর আমরা ভালো খেলি নেই, বাট খারাপ বলবো না কেন, 320 করে আমরা হেরেছি এগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ, 280 করে মিরাজ ক্যাপ্টেন চলে একটা স্টেটমেন্ট দিলকে আমরা 30 রান কম করেছি, কিন্তু ব্যাটিং কিন্তু খারাপ হয়নি। আর এই ফরম্যাটের জন্য দুবাই উইকেটটা আমি জানি না কীভাবে বিহেভ করবে, কিন্তু সবাই হয়তো ব্যাটিং নিয়ে ওয়ারিড। আমরা আমাদের প্র্যাকটিস ম্যাচও আমরা তেমন ভালো করতে পারিনি, বাট আমি ব্যাটিং নিয়ে অত ওয়ারিড না, দুবাই ছাড়া পাকিস্তানের কথা বলছি, কারণ ওখানে পাটা উইকেট হবে, ওখানে বলিং কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে। আর যেভাবে টি20 ফর্মেট আসার পর যেভাবে ব্যাটসম্যানরা অ্যাটাক করে, এই জন্য আপনাকে আগে যেমন কি ছিল টেস্ট ম্যাচ বোলাররা জিতায়, কিন্তু এখন প্রতিটা ফর্মেটই এমন হয়ে গিয়েছে কি নাম বোলাররাই জিতায়। ব্যাটসম্যান 350 রান করেও ওই দল সেফ না, যদি আপনি লাস্ট 1, 2, 4, 10 বছর দেখেন পারফর্ম টি20 ফর্মে আসার পরে কোনো রানই সেভ নাই। এই জন্য খুব ইম্পর্টেন্ট আপনি কোথায় কীভাবে বোলিং করছেন, কত রানকে আপনি স্টপ করছেন বা কত রান করলে আপনি স্টপ করতে পারবেন, এটা হচ্ছে না, একমাত্র পারতে পারে বোলাররাই। আগে ব্যাট করলে কত করা উচিত, স্কোরবোর্ডে কত দেওয়া উচিত? যেটা বললাম, এখান থেকে বসার ডিফিকাল্ট উইকেট না দেখে, তারপর আমি মনে করি দুবাই উইকেট যেহেতু
50-60 রান বা 70 রান কিন্তু ভালো হবে, ফলোড বাই তাদের যেগুলো অ্যাটাকিং প্লেয়ার। কারণ ফার্স্ট উইকেটে রোহিত বা এরা এমন অ্যাটাক করে, তারা ভালো উইকেটে যেমন খেলে খারাপ উইকেটে ওরকম অ্যাটাক করে খেলে, স্ট্রাইক রেট 100-র উপরে থাকে। তো ওই কিছু ওদের কি প্লেয়ারকে যদি আউট করতে পারি, তাহলে আমরা যদি কমে আউট করতে পারি 240-50-এ একটা ভালো চান্স সাইডে, আমরা যদি 60-70-80 করতে পারি, সেই ওদের অ্যাটাকিং ব্যাটসম্যান পাওয়ার প্লে আউট করতে পারি, একটা বড় প্লাস পয়েন্ট হয়। যেহেতু আমাদের বোলিং আমি মনে করি অন্য অন্য যে কোনো সময় হচ্ছে ভালো এক্সপিরিয়েন্স, গতি আছে, সুইং আছে, অফ স্পিনার আছে, লেগ স্পিনার আছে, লেফট আর্ম আছে, ভ্যারাইটিস বোলিং ফলোড বাই ভালো খেলছে। এই যে এতগুলো ডিপার্টমেন্ট, কোনো একটা থেকেই বাংলাদেশ এগিয়ে থাকবে আজকে ইন্ডিয়ার চেয়ে? আমি মনে করি বোলিংটা, ইন্ডিয়ান স্পিনার যদি মিশ্রণ দেখে, আমাদের বুমরা নাই, আপনি যদি আমি মনে করি যে বাংলা একটু হলে বোলিং এগিয়ে আছে, বাট চ্যালেঞ্জ থাকবে কেন এই উইকেটের জন্য না, পাকিস্তানের উইকেটের জন্য। তো অবশ্যই আজকে ইন্ডিয়ার সঙ্গে আপনি অতটা পার্থক্য নেই বোলিংয়ে, পার্থক্য হলে ব্যাটিংই হবে। ওরা অ্যাটাক ক্রিকেট খেলবে, আর বাংলাদেশ তো অলওয়েজ গ্রাফ করে খেলে 2-1 প্লেয়ার ছাড়া। ওভারঅল সব কিছু মিলিয়ে আজকের টিম নিয়ে তো আপনি কথা বলেছেন, মানে ইন্ডিয়াকে অ্যাটাক করার জন্য কোন কোন ডিপার্টমেন্টে আসলে কাজ করা উচিত? যেটা বললাম যে পাওয়ার প্লেয়ার অ্যাডভান্টেজ আমরা না নিতে দিই ওদেরকে, এটা বড় একটা প্লাস পয়েন্ট হবে। আমরা যদি কিছুটা পাওয়ার প্লে অত দরকার নেই আমাদের, কারণ 300 বলের খেলা, আমরা উইকেট না লস না করে আমরা 4, 4.5, 5 যদি নেই, মোর দেন এনাফ। এই দুটো জায়গা আছে, ফলোড বাই স্পিনার, যেটা বললাম আমি, ওদের স্পিনারকে ভালো করে হ্যান্ডেল করতে হবে। আর প্রফেশনাল লেভেলে আমরা তো বলছি ইন্ডিয়ান স্পিনার খুবই স্ট্রং, বোলিং খুব দুর্বল হয়েছে, বুমরা নাই না, ওখানে বুমরার জায়গায় যে আছে ও কিন্তু ওয়েল এস্টাবলিশ, হয়তো আমরা ফলো করি না বিদায় মনে হয়। সামি যেমন একদম বেঞ্চে বসেছিলেন, একটা ম্যাচ ইনজুর্ড, সামি এসে ওয়ার্ল্ড কাপের বেস্ট বোলার, এই জন্য টপ লেভেলে ইউ নেভার নো। আর স্পেশালি ইন্ডিয়ার মতো অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন দলের প্লেয়ার, তারা এত রিফান্ড হয়ে আসে, তারা শুধু সুযোগ থাকে, যারা বসে থাকে অপেক্ষায়, একটা চান্স পেলে একটাই তারা মানে একদম 100% দিয়ে সাকসেসের দলকে জিতিয়ে নিয়ে আসে। এই জন্য আমি কোনো বোলার স্পেশালি বা ব্যাটসম্যান এই টাইপের চ্যাম্পিয়ন দল ছোটো করে আপনি দেখানো যাবে না। জি, আমরা ভারত পাকিস্তান ম্যাচে যেমন দেখি, এখন সেটাই নিয়ম হয়ে গেছে যে বাংলাদেশ ভারতের ম্যাচেও এরকম সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা হয় বা দর্শকদের মধ্যে আলোচনা হয়, কম্পিটিশন হয়, এগুলো নিয়ে কি বলবেন একটু? যেটা এটা আমাদের দর্শক তো এটাই আমাদের রিক্রিয়েশন জায়গা নাই, এটা নিয়ে মাতামাতি করবে সবাই, এটা হতে পারে, কিন্তু প্লেয়াররা ওই জায়গায় কাম অ্যান্ড কোয়াইট থাকবে। আর দর্শকদের উদ্দেশ্যে, আমাদের দর্শক হোক, যারই দর্শক হোক, ইন্ডিয়ার দর্শক হোক, আমাদের প্লেয়ারদের পার্সোনাল ব্যাপার নিয়ে অ্যাটাক না করি, খেলা নিয়ে আমরা অ্যাটাক করতেই পারি। তো ওই একটা জায়গায় আমার মনে হয় আমাদের একটু সবারই সাবধান থাকা উচিত। জাভেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আমরা ভারত বাংলাদেশের ম্যাচ দেখার অপেক্ষায়, এবং আশা করছি জাভেদের কথা অনুসারে যে দুর্দান্ত একটা ম্যাচ হবে, কিন্তু দর্শকরা কুল থাকবেন মাঠের বাইরে।